আসুন আজ আমরা এই বর্ষাকালকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, বা ওনারা কি ভাবছেন, ওনাদের পরিকল্পনা কি, বা এই সময় ওনারা কি ধরনের কাজকর্ম করেন, বা গ্রামবাসী যারা রয়েছেন বনের পাশাপাশি, বা শুধু তা কেন বলবো, সামগ্রিকভাবে আমরা যারা রয়েছি তাদের কথা ভেবে, তাদের উন্নয়নের কথা ভেবে এবং পরিবেশের কথা ভেবে ওনারা কি ধরনের কাজ হাতে নিয়েছেন, এই বিষয়ে আজকে আমরা জানবো। আর বিষয়ে বলার জন্যে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য বন উন্নয়ন নিগমের ডিভিশনাল ম্যানেজার অংশুমান মুখোপাধ্যায়। অংশুমান বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমাদের পক্ষ থেকে যেমন বলছি, ঠিক তেমনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই অনুষ্ঠানে আপনি হাজির হয়েছেন। নমস্কার। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের পক্ষ থেকে সকল সুধী শ্রোতাবৃন্দকে নমস্কার জানিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে বন উন্নয়ন নিগম, তারা কবে থেকে ঠিক কাজ শুরু করলো, কিভাবে উঠে আসলো, বর্তমানে কি করছে, এসব নিয়ে আসলে আপনার কাছে জানতে চাইবো। যেটা মানুষের কল্যাণমূলক কর্মসূচিও তো আপনারা অনেক কিছু নিয়ে থাকেন, একটু যদি আমরা জনসমক্ষে তুলে ধরতে পারি, যদি একটু পরিষ্কারভাবে বলেন যে বন উন্নয়ন নিগমের গোড়ার কথা। বন উন্নয়ন নিগম পশ্চিমবঙ্গ তার পথ চলা 1974 সাল থেকে। বন উন্নয়ন নিগমের এই শুরুর দিকের ইতিহাস একটু আমাদের জানা উচিত। স্বাধীনতার পরবর্তীকালে ভারত সরকারের যে বননীতি, ফরেস্ট পলিসি এসেছিল, তাতে বন সংরক্ষণ এবং সেই সংরক্ষণের কাজে বন ও বনাঞ্চল সন্নিহিত মানুষকে যুক্ত করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছিল। সবাই আমরা জানি, সারা ভারতবর্ষে যৌথ বন পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি বিশিষ্ট অবদান রেখেছে। আমাদের রাজ্যে মেদিনীপুর জেলার আরাবাড়ি থেকেই যৌথ বন পরিচালনার পথ চলা শুরু। ঠিক ওই সময়ই 1974 সালে বন উন্নয়ন নিগমের প্রতিষ্ঠা, পথ চলা শুরু। প্রাথমিকভাবে বন উন্নয়ন নিগম 70-এর দশকে উত্তরবঙ্গে বনজ সম্পদ আহরণ, তাকে সুষ্ঠুভাবে বিতরণ অর্থাৎ মার্কেটিংয়ের কাজ, এবং বন ভিত্তিক যে শিল্প, অর্থাৎ মানে বনের দ্রব্যাদিকে কেন্দ্র করে আমরা যে ধরনের আমাদের পথ চলা শুরু, শিল্পই হবে না, মূলত হচ্ছে কাষ্ঠভিত্তিক শিল্প। আচ্ছা, সেটার কথা আমরা 70-এর দশকে উত্তরবঙ্গ থেকে শুরু। সেই সময় আমরা প্রথম সরকারিভাবে যে কাঠচেরাই কল, সেখানে বনজ সম্পদকে পরিবর্তিত করা, মানুষের কাজে লাগানো, এখান থেকে শুরু। এরপরে বন উন্নয়ন নিগমের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সময় থেকে আজ অবধি চলে আসছে, সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে যেগুলি যৌথ বন পরিচালন কমিটি আছে তাদের সঙ্গে নিয়ে বন সংরক্ষণ এবং সরকারি নিয়ম মেনে প্রতি বছর যে অংশের জঙ্গল কাটাই হয়, সেই জঙ্গল কাটাই থেকে পাওয়া কাঠকে নিলামের মাধ্যমে যে রাজস্ব আসে তার একটা বড় অংশ সরকারি কোষাগারে জমা করা, এবং সেখান থেকে এই যৌথ বন পরিচালনা কমিটিগুলোকে তাদের যে অংশ প্রদান করা, এটা বন উন্নয়ন নিগম শুরু থেকে করে আসছে। আপনারা শুনলে খুব খুশি হবেন, গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম রাজ্য সরকারকে প্রায় 78 কোটি টাকা রয়্যালিটি অর্থাৎ রাজস্ব, 78 কোটি বড় অঙ্কের টাকা রাজ্য সরকারের কাছে রাজস্ব হিসাবে জমা করেছেন। তার পাশাপাশি আমাদের এই গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে যে যৌথ বন পরিচালনা কমিটিগুলি আছে তাদের আমরা 42 কোটি টাকা লভ্যাংশ দেওয়া হয়েছে। এবং আপনারা জানলে খুশি হবেন, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম কিন্তু 2017 সাল থেকে এই সমস্ত কাষ্ঠজ যে বনজ সম্পদ তার নিলামটি কিন্তু ইলেকট্রনিক প্রক্রিয়ায় করেন, ই অকশন হয়। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট প্রডিউস ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটি আমাদের প্ল্যাটফর্ম করা আছে, এখানে নিয়ম করে কিন্তু এই বনজ সম্পদের ই নিলামি হয়, ই অকশন হয়। নিলামের ক্ষেত্রে একটা পরিষ্কার স্বচ্ছতা বজায় রেখে এই কাজটা করা হয়, যাতে সর্বোচ্চ রেভিনিউ সরকারের ঘরে আসে, সেটাকে মাথায় রেখেই বন উন্নয়ন নিগম চলেছে।
এর পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখেছি, বন এবং বনাঞ্চলে মানুষ বেড়াতে যেতে চান, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চান, নির্জনতা পছন্দ করেন। এই কথাকে মাথায় রেখে ৮০-র দশক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকৃতি পর্যটন কেন্দ্র তৈরি করেছে। বর্তমানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের ৩৪টি প্রকৃতি পর্যটন কেন্দ্র চলছে। সেখানে প্রায় ২৬৫টি রুম আছে এবং সেখানে দুটো জিনিসকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিয়ে চলি। একটা হচ্ছে এই প্রত্যেকটি প্রকৃতি পর্যটন কেন্দ্র চালনার ক্ষেত্রে আমরা স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে চলেছি, অর্থাৎ ওখানে রুম সার্ভিস থেকে শুরু করে যাবতীয় যা ম্যানেজমেন্টের কাজ সেটায় স্থানীয় মানুষরাই যুক্ত থাকেন, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমরা পর্যটকরা যাতে সুষ্ঠুভাবে এই জায়গাগুলোয় যেতে পারেন সেই জন্য আমাদের এই ইকো ট্যুরিজম সেন্টার প্রকৃতি পর্যটন কেন্দ্রগুলোর বুকিং সম্পূর্ণ অনলাইনে হয়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন ওখানে ইকো ট্যুরিজম সেন্টার বুক করার জন্য অপশান আছে, সুযোগ আছে। সেখান থেকে মানুষ নিজের বাড়িতে বসে নিজের পছন্দ মতো সেন্টার দেখে তার নিজের পছন্দ মতো দিন ঠিক করে তারা ওখানে বাড়িতে বসেই বুকিং করতে পারছেন, তারা ওই সব জায়গায় ঘুরতে পারছেন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারছেন। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই বর্ষাকালে বললেন মূলত এটি বনসৃজনের সময়। বনসৃজনের মূল কাজটি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ করে, তার পাশাপাশি বন উন্নয়ন নিগমেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন উন্নয়ন নিগমের মধ্যেই যে গ্রিন প্রজেক্ট উইং আছে, সেই গ্রিন প্রজেক্ট উইং রাজ্যব্যাপী বিভিন্ন যে পার্কস অ্যান্ড গার্ডেন্স বাগানগুলো আছে, যেগুলো উদ্যান আছে, কানন আছে, সেইগুলোতে বনসৃজন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জায়গাতে গাছ লাগানো, এমনকি মানুষের কাছে চারা গাছ পৌঁছে দেওয়া, এগুলো কাজের মধ্যেও বন উন্নয়ন নিগম যুক্ত আছেন। এবারেও আমাদের উদ্দেশ্য আছে 14 থেকে 20 জুলাই যে বন মহোৎসব রাজ্যব্যাপী হবে সেই সময় বন উন্নয়ন নিগম কিন্তু এই কাজগুলো করবে। এছাড়া যেহেতু আমাদের বাংলাদেশ থেকেও শ্রোতা বন্ধুরা আছেন, তো তাদের জন্য একটা জিনিস আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে ট্রান্স বাউন্ডারি ন্যাশনাল পার্ক, অর্থাৎ দুটি দেশের মধ্যে ছড়িয়ে থাকা যে বনাঞ্চল, সেটি হলো সুন্দরবন। ঠিক, সুন্দরবনকে আমরা ম্যানগ্রোভের অরণ্য হিসাবে চিনি, বাঘের জন্য চিনি, কিন্তু ওখানে যে মানুষ থাকেন সেই মানুষদের মধ্যে একটি বিশেষ অংশ আছেন যারা চিরাচরিতভাবে সুন্দরবনের এই গভীর ম্যানগ্রোভ অরণ্য থেকে মধু সংগ্রহ করেন, যাদের আমরা পোশাকি ভাষায় মৌলে বলি। মৌলে, আচ্ছা। এনারা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যে সুন্দরবন সেখানেও আছেন, বাংলাদেশ সুন্দরবন অংশেও কিন্তু এই মৌলেরা মধু সংগ্রহ করেন। এগুলো একদম খাঁটি মধু, খাঁটি মধু 100%। কারণ এখানে একটা খুব সুন্দর বিষয় আছে, আমরা বন উন্নয়ন নিগমের পক্ষ থেকে যেটা বলি, সুন্দরবনের যে মধু এখানে ত্রিভুজটা কি? মৌমাছি, মৌলে এবং ম্যানগ্রোভ, তিন ময়ের সংযোগ, মানে মৌমাছি, মৌলে এবং ম্যানগ্রোভ। হ্যাঁ, ঠিক। তো এই মধু যেটা মৌলেরা সংগ্রহ করেন সবসময় কিন্তু পাওয়া যায় না। সুন্দরবনে কিন্তু মধুর একটা নির্দিষ্ট সিজন আছে, মার্চ, এপ্রিল, মে। এই সময় যে বিশেষ মৌমাছি সুন্দরবনে মধু তৈরি করে, যার বিজ্ঞানসম্মত নাম এপিস ডরসাটা, তাদের কলোনি থেকে মৌলেরা এই মধুটা সংগ্রহ করেন এবং এনাদের কাছে চিরাচরিত যে জ্ঞান আছে তারকে কাজে লাগিয়ে এনারা যাতে মৌচাকগুলোর ক্ষতি না হয় এইভাবে কিন্তু এনারা মধুটা সংগ্রহ করেন, মানে যাতে করে মৌমাছির বাসাটা ভেঙে না যায়, নষ্ট না হয়। ঠিক। এই মধু যেটা মৌলেরা সংগ্রহ করছেন, পশ্চিমবঙ্গের দিকের যে সুন্দরবন, সেই সংগৃহীত মধু কিন্তু পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম মৌলেদের কাছ থেকে ন্যায্য দামে কিনে নেয়। আচ্ছা। নিজস্ব
সংশোধনাগারে এই মধুকে পরিশোধন করে বোতলজাত করে আমরা মৌবন নামে বাজারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিই। এবং এই যে মৌলেরা যারা এই পেশায় যুক্ত আছেন তারা বন উন্নয়ন নিগমের কাছ থেকে প্রত্যেক বছর তাদের এই যে বিপদ, যে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তারা মধুটা সংগ্রহ করেন, তাদের কাছে ন্যায্য মূল্যটা পৌঁছে দেওয়া, এটা বন উন্নয়ন নিগমের একটা সামাজিক দায়িত্ব। ঠিক ঠিক ঠিক, একদম কথাটা মিলে গেল। এটা একটা বিশাল সামাজিক দায়িত্ব এবং গত প্রায় 40 বছর ধরে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম এই কাজটির মধ্যে যুক্ত আছে। এবং এখন আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি বিভাগের সহায়তায় পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম এই সুন্দরবনের মধুর ওপরে আমরা কিন্তু জিআই অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করেছি। আচ্ছা, যাতে এখানের এই মধুর যে গুণাগুণ, যে ইউনিকনেস, সেটা যাতে বজায় রেখে এটা শুধু ভারতবর্ষের বাজার নয়, যাতে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া যায়। ঠিক, খুব ভালো। এই পদ্ধতিটা কিন্তু চলছে। তো বেশ, এই তো আমরা মোটামুটি তাহলে বন্ধুরা দেখুন, বন উন্নয়ন নিগম মানে কতভাবে কিন্তু তাদের বিস্তার করে রেখেছে, যাতে করে যে এই বনের উপর নির্ভর করে যাদের জীবন জীবিকা চলছে, যাদের জীবন মানে মানোন্নয়ন হচ্ছে। কারণ আমরা একটা কথা বলে থাকি যে সুন্দরবন অঞ্চলে, তা এপার বাংলায় হোক কিংবা ওপার বাংলায়, মানে বেঁচে থাকাটা যে কি একটা সংগ্রাম, হ্যাঁ, যে জলে কুমির ডাঙায় বাঘ, একদম এই নিয়ে বসবাস। তাই এই হচ্ছে সুন্দরবনের জীবন জীবিকা। তো সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোটা যে কত বড় একটা মহতী কাজ, বা যে কথাটা অংশুমানবাবু বলছিলেন আর কি, যে সামাজিক দায়বদ্ধতা থেকেও কিন্তু এখানে কাজগুলো হচ্ছে, সেটা একটা মনে রাখার মতো। তাই একটু আমরা প্রসঙ্গে আসি। অংশুমান বাবু, যদি আপনি বলেন আমাদের শ্রোতা বন্ধুদের যে এই যে বিশেষ সময় বর্ষাকাল, তো এই সময়টা কি ধরনের বিশেষ কর্মসূচি আপনারা নিয়ে থাকেন, বা সেক্ষেত্রে মানুষের অংশগ্রহণ কিরকম হবে, বা বনের সংলগ্ন যারা আছে তাদের কাছ থেকে আপনারা কি কোঅপারেশন বা সহযোগিতা আশা করে থাকেন, বা তারা কদ্দূর সক্রিয় আছেন, সে বিষয়টা যদি একটু খুলে বলেন। দেখুন, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের যে কার্যকলাপ, তার মধ্যে মূল জায়গায় কিন্তু বন এবং বনসন্নিহিত অঞ্চলের মানুষ আছেন, তাদের নিয়ে তৈরি করা যে যৌথ বন পরিচালনা কমিটি, তাদের সঙ্গেই আমাদের মূল কার্যকলাপ। এবছরও শীতকালে মূলত আমাদের যে জঙ্গল কাটাইয়ের কাজটি হয়, সেখান থেকে আমাদের ডিপোয় যে টিম্বার এসছে তার ই অকশন চলছে। সেই ই অকশন থেকে প্রাপ্য যে লভ্যাংশ, সেটাও এই সময় যৌথ বন পরিচালন কমিটিগুলোর কাছে আমরা পৌঁছে দেব। এটা একটা দিক আছে। দ্বিতীয় দিক যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা আগে আলোচনা করছিলাম বন উন্নয়ন নিগমের যে প্রকৃতি পর্যটন কেন্দ্রগুলো। কিছুদিন আগে অবধি আমরা দেখেছিলাম এই প্রকৃতি পর্যটন কেন্দ্রগুলোতে মানুষ মূলত শীতকালে ভিড় করত, মূলত সপ্তাহান্তে মানুষ বেড়াতে যেত। কিন্তু এখন আমরা যেটা দেখছি এই করোনার পরবর্তী সময়ে, মানুষ কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছেন, যে বন এবং বনসন্নিহিত অঞ্চলে যে প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশটা শহরের বুকে থেকে পাওয়া সম্ভব নয়, সেটার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। তো তার ফলে বন উন্নয়ন নিগমের যেগুলি প্রকৃতি পর্যটন কেন্দ্র আছে, সেখানে মানুষ যেতে চাইছেন বর্ষাকালে। জঙ্গলের যে বিশেষ সৌন্দর্যটা আপনি বর্ষাকালে পাবেন, আপনি নদী বলুন, বৃষ্টিস্নাত জঙ্গল বলুন, সেখানে আসা যে বিভিন্ন জীবজন্তু পাখি পগলি আছে, এই জিনিসটা মানুষ উপভোগ করতে চাইছেন। তো তার ফলে বর্ষাকালে কিন্তু আমাদের প্রকৃতি পর্যটন কেন্দ্রগুলোতেও বুকিং একদম উপচে পড়ছে। আচ্ছা, ঠিক। এর বাইরে যেটা আমরা বললাম, আরেকটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটা বিশেষ কাজ আমরা পরিচালনা করি। যারা দার্জিলিং বেড়াতে গেছেন পাহাড়ে, তারা রঙ্গিত ভ্যালি রোপওয়ে জানেন। এই যে রোপওয়ে সার্ভিসটা, এটাও কিন্তু পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম চালায়। বাহ,
তো এই তো অনেক কর্মসূচি রয়েছে আপনাদের। তো এই যে বর্ষাকালে গাছ লাগানোর বিষয়ে আপনাদের কি কোনো বিশেষ পরিকল্পনা, যেটা যে এই সময় কি করে জনসাধারণ এগিয়ে আসতে পারে বনায়নের ক্ষেত্রে? সেটা শহরে তো সেভাবে বনায়ন সম্ভব হবে না, তো শহরে মানুষজন কিভাবে আসতে পারেন এগিয়ে? সেক্ষেত্রে নিশ্চয়ই যার বাড়িতে যতটা জায়গা আছে, সে ছাতে হোক বা কিছু হোক, সামাজিক বনায়নের দিকটা দেখা যেতে পারে, বা যেগুলো ফুলের গাছ হোক বা অন্যান্য শাকসবজি হোক না কেন। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের মধ্যেই গ্রিন প্রজেক্ট উইং বলে একটি শাখা আছে। ওনারা কিন্তু রাজ্যব্যাপী অনেক বনসৃজন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। বিশেষত শহরাঞ্চলে যে পার্কস অ্যান্ড গার্ডেন্স আছে, এগুলো কিন্তু গ্রিন প্রজেক্ট উইং থেকেই ওনারা পরিচালনা করেন। এই সব জায়গাতে কিন্তু বর্ষাকালে বনসৃজন তারা করবেন। পাশাপাশি বন উন্নয়ন নিগমের কাছে টল সিডলিং নার্সারি, অর্থাৎ যেখানে উপযুক্ত মানের চারাগাছ পাওয়া যাবে, সেটাও আছে। সেখান থেকে সাধারণ মানুষ চারাগাছ সংগ্রহ করতে পারেন। এছাড়াও বন দপ্তরের নির্দেশ অনুযায়ী যেসব জায়গা থেকে বিনামূল্যে সাধারণ মানুষকে চারা সরবরাহ করার কথা, সেগুলো আমরা করব। আর এর বাইরেও এই বছরে আমরা একটা বিশেষ পরিকল্পনার মধ্যে আছি। যেহেতু বন উন্নয়ন নিগম এই বছর 50 বছর পূর্ণ করছে, এই 50 বছর পূর্ণ করা উপলক্ষে রাজ্যব্যাপী বন উন্নয়ন নিগমের যেসব অফিস আছে, প্রকৃতি পর্যটন কেন্দ্র আছে, কাঠের ডিপো আছে, এগুলোতে আমরা কিন্তু নিজেরাই বহু হাজার গাছ লাগাবো সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। মূলত পরিবেশ দূষণকে রুখতে, মূলত সবুজায়নকে বাড়াতে, মূলত সবুজের আচ্ছাদন বাড়াতে এই বর্ষাকালে বন উন্নয়ন নিগমের পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো আছে। বেশ, তো এই তো গেল বর্তমান সময়ে যে সময়োপযোগী যে পরিকল্পনাগুলো আপনারা করছেন, যে একদিকে যেমন জায়গা কমে আসছে শহরাঞ্চলে, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের নগরায়নের যে পরিকল্পনা, যে কথাটা বললেন, আপনাদের যে গ্রিন মানুষকে সঙ্গে নিয়ে মূলত পরিবেশ দূষণকে রুখতে, মূলত সবুজায়নকে বাড়াতে, মূলত সবুজের আচ্ছাদন বাড়াতে এই বর্ষাকালে বন উন্নয়ন নিগমের পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো আছে। বেশ, তো এই তো গেল বর্তমান সময়ে যে সময়োপযোগী যে পরিকল্পনাগুলো আপনারা করছেন, যে একদিকে যেমন জায়গা কমে আসছে শহরাঞ্চলে, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের নগরায়নের যে পরিকল্পনা, যে কথাটা বললেন, আপনাদের যে গ্রিন মানুষকে সঙ্গে নিয়ে মূলত পরিবেশ দূষণকে রুখতে, মূলত সবুজায়নকে বাড়াতে, মূলত সবুজের আচ্ছাদন বাড়াতে এই বর্ষাকালে বন উন্নয়ন নিগমের পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো আছে। বেশ, তো এই তো গেল বর্তমান সময়ে যে সময়োপযোগী যে পরিকল্পনাগুলো আপনারা করছেন, যে একদিকে যেমন জায়গা কমে আসছে শহরাঞ্চলে, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের নগরায়নের যে পরিকল্পনা, যে কথাটা বললেন, আপনাদের যে গ্রিন মানুষকে সঙ্গে নিয়ে মূলত পরিবেশ দূষণকে রুখতে, মূলত সবুজায়নকে বাড়াতে, মূলত সবুজের আচ্ছাদন বাড়াতে এই বর্ষাকালে বন উন্নয়ন নিগমের পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো আছে। বেশ, তো এই তো গেল বর্তমান সময়ে যে সময়োপযোগী যে পরিকল্পনাগুলো আপনারা করছেন, যে একদিকে যেমন জায়গা কমে আসছে শহরাঞ্চলে, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের নগরায়নের যে পরিকল্পনা, যে কথাটা বললেন, আপনাদের যে গ্রিন মানুষকে সঙ্গে নিয়ে মূলত পরিবেশ দূষণকে রুখতে, মূলত সবুজায়নকে বাড়াতে, মূলত সবুজের আচ্ছাদন বাড়াতে এই বর্ষাকালে বন উন্নয়ন নিগমের পরিকল্পনার মধ্যে কিন্তু এগুলো আছে। বেশ, তো এই তো গেল বর্তমান সময়ে যে সময়োপযোগী যে পরিকল্পনাগুলো আপনারা করছেন, যে একদিকে যেমন জায়গা কমে আসছে শহরাঞ্চলে, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের নগরায়নের যে পরিকল্পনা, যে কথাটা বললেন, আপনাদের যে গ্রিন বন্ধুরা, আপনারা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, এই সময়টা ভীষণভাবে আমরা বনায়নের দিকে যেমন নিজেদের মনটাকে রাখবো, আমাদের চাষবাসের পাশাপাশি কিন্তু আমরা সামাজিক বনায়নের ক্ষেত্রে আমরা
বিভিন্ন ধরনের ফলের গাছকেও ব্যবহার করতে পারি। ধরুন যাদের বাড়িতে উঠোনটা হয়তো ফাঁকা পড়ে আছে, তো সেখানে আমরা 2-4টা ফল ফুলের গাছ তো লাগাতেই পারি। তাতেও কিন্তু আমরা অনেকটা নিজেদের বাড়িটাকে একটা সুন্দর প্রকৃতির মধ্যে নিয়ে আসতে পারবো। সে জবা ফুলের গাছই লাগান কি বেলি ফুলের গাছ, একটা সুন্দর গন্ধ দেবে, একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করবে। আরেকটা হচ্ছে যে ছোট ছোট গাছগুলো, যেগুলো আজকাল বিভিন্ন ধরনের ভ্যারাইটি বেরিয়ে গেছে, যেগুলো লম্বায় তত বড় হয় না কিন্তু সুন্দর ফল আসে, তা জামরুল বলুন কিংবা আম গাছ, যাই বলুন না কেন। আর যদি বাড়ির চারপাশে আমরা সুপারি বা নারকেল গাছ রাখতে পারি, বিশেষত সুপারি গাছের ক্ষেত্রে, তো সেখানে কিন্তু আপনারা ওই পেপার, যেটা আপনারা বন দপ্তর ভীষণভাবে করেন আর কি, যে গোলমরিচের চারা যদি বাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটা বাড়তি ফসলও আপনারা পেয়ে যাবেন। তো একটু আবার ফিরে আসবো আমি অংশুমান বাবুর কাছে। অংশুমান বাবু, একটু যদি বলেন, মোটামুটিভাবে আমরা গোড়ার কথা শুনলাম, এখনকার কথা শুনলাম, বনের যে ভূমিকা, তার সঙ্গে মানুষের যে একটা যোগসূত্র, যারা বনের কাছাকাছি রয়েছেন তারা যে বনের উপর নির্ভর করে বেঁচে আছেন, এবং আপনারা কিভাবে যে যৌথ বনায়ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে সংযুক্ত হয়েছেন তাদের জীবন জীবিকার সঙ্গে, এবং জীবিকার মান উন্নয়নের ক্ষেত্রে তাদের একটা সামাজিক দায়বদ্ধতার হিসেবে তাদের সঙ্গে কাজ করে চলেছেন, সেটা তো মানুষ দেখছে, তারাও বুঝছে বলেই কিন্তু আজকাল বনগুলো রক্ষা পাচ্ছে। তো সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাইব যে আগামী দিনে বা পরবর্তী প্রজন্মরা আপনাদের থেকে কি আশা করবে, ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক কী রকম? দেখুন, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তাতে সবুজায়ন ছাড়া দূষণ মুক্তি এবং পরিবেশকে সুরক্ষিত রাখার কোনো প্ল্যান বি নেই। তো এই কাজটি করতে গেলে মানুষকে সঙ্গে নিয়ে আগাতে হবে। যদি পশ্চিমবঙ্গের কথা বলেন, আমাদের এখানে বনভূমির পরিমাণ কম, কিন্তু প্রথাগত যে বনাঞ্চল তার বাইরে সামাজিক বনসৃজনের মাধ্যমে গত 1 দশকে আমাদের এখানে সবুজের আচ্ছাদন অনেক পরিমাণে বেড়েছে। যেখানে আমাদের বনভূমির পরিমাণ হয়তো 14% কাছাকাছি, সেখানে আমাদের রাজ্যে সবুজের আস্তরণ কিন্তু 21%-এরও বেশি। এটা পশ্চিমবঙ্গের সচেতন মানুষ নিজেদের উদ্যোগে সবুজায়ন করেছেন। আগামীতে বন উন্নয়ন নিগম চেষ্টা করছে এই উদ্যোগগুলোর পাশে দাঁড়াতে। বিশেষত পশ্চিমবঙ্গের বুকে যে উন্নয়নমূলক কাজকর্মগুলি হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টের মধ্যেও কিন্তু আমাদের গ্রিন প্রজেক্ট উইং তারা প্রয়োজনীয় গাছ লাগানোর দায়িত্বে আছে, যাতে করে রাজ্যব্যাপী এই সবুজের আস্তরণটা বাড়ে, যাতে বেশি পরিমাণে মানুষ সুরক্ষিত হন, পরিবেশ দূষণ কমে, এটা আমাদের উদ্দেশ্য আছে। এর পাশাপাশি আপনারা জানেন যে এখন মানুষ যারা কিছু পরিমাণে যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা আসবাবপত্র চান, মূলত তারা টেকসই আসবাবপত্র চান, ন্যায্য দামে আসবাবপত্র চান। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম কিন্তু নিজস্ব আসবাবপত্র তৈরির কারখানা পরিচালনা করে। আচ্ছা, যেখান থেকে মানুষ তাদের প্রয়োজন মতো আসবাবপত্র উপযুক্ত দামে এবং সঠিক কাঠে তৈরি পেতে পারেন।